একজন মহিলাকে জোর করে হাত পা না বেঁধেই কফিন বাক্সের মধ্যে শুইয়ে কবর দিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত। এবার তার কাছে লাইটার কোত্থেকে এলো, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তাহলে কি সেই মহিলা সিগারেট খান? আরেকটা বিষয় হচ্ছে, যখন কেউ কবরের মধ্যে কফিন বক্সের মধ্যে রয়েছে সেখানে অক্সিজেনের পরিমাণ ভীষণ রকমের কম। সেইখানে লাইটার জ্বালালে যেটুকুনি অক্সিজেন শ্বাস নেওয়ার জন্য পাওয়া যাচ্ছে সেইটা যে পুড়ে যাচ্ছে, এইটা অন্তত যিনি কবরের মধ্যে যা হোক করে একটা লাইটার জোগাড় করে লাইট দেখানোর জন্য মানে কোনখান থেকে বেরোবেন এরকম ভাবনা চিন্তা করছেন এবং হাঁপাচ্ছেন, তার অন্তত বোঝা উচিত। এটাই অ্যাকচুয়ালি পরিচালকের দোষ। উনি অরিজিনালি কী করতে চাইছিলেন সেটাই বোঝা গেল না। চলে এসেছি, গত 20শে ডিসেম্বর রিলিজ করেছে, কিন্তু হইচইতে এখন অ্যাভেলেবেল। সেটা হচ্ছে চালচিত্র প্রতিম ডি গুপ্তর পরবর্তী সিনেমা বাংলায়, তার রিভিউ দিতে সঙ্গে থাকুন সোমস রিভিউয়ার। দুদিন আগে হইচইতে দেখলাম চালচিত্র নিয়ে অনেক ভালো, বেশ ট্রেলারটা দারুণ লেগেছিল, সেই কারণে দেখা শুরু করেছিলাম। তো এটা অনেকটা ওই আমাদের 22শে শ্রাবণে যেমন প্রথম দিকে খুন খারাপিগুলো হচ্ছিল সেই রকম দিয়ে শুরু হয়েছিল, কিন্তু গল্পতে একটা সিরিয়াল কিলিং আছে। এবং সবথেকে বড় যেটা জিনিসটা আমাকে টেনেছে সেটা হচ্ছে ওই দুর্গা ঠাকুরের চালচিত্রের মধ্যে মহিলাদেরকে টাঙিয়ে দেওয়া। খুব ভয়ঙ্কর রকমের খুন, কিন্তু তা সত্ত্বেও একটা সিরিয়াল কিলিংয়ের জন্য একটা নতুন ধরন, যেটা 12 বছর পরে ফিরে এসেছে, যেখানে মেয়েদের খুন করে মা দুর্গার পুজোর চালচিত্রের ফ্রেমে টাঙিয়ে দেওয়া হতো। এবারে এই ধরনের খুন 12 বছর পর যখন ফিরে আসছে, তখন সেটা কে করছে সেটা অনুসন্ধান করার জন্য আমাদের টোটা রায়চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে ট্রেলারের মধ্যেই স্পষ্ট করে বোঝানো হয়েছে এটা ঠিক কপিক্যাট কিলিং নয়, অর্থাৎ আগে কেউ কিলিং করেছিল সেই কিলারই আবার ফিরে এসে কিল করছে না, কারণ তিনি ব্রাত্য বসু, যিনি আর কি আগের সিরিয়াল কিলিংয়ের খুনি ছিলেন, তিনি এখন হসপিটালে ভর্তি, প্যাভলভে ভর্তি। এবারে বিষয়টা হচ্ছে, তাহলে যিনি খুন করছেন তিনি অন্য কোনো লোক এবং সে এই খুনের অ্যাডাপ্টেশন করছে। অ্যাডাপ্টেশনে কী পার্থক্য রয়েছে সেটাও ট্রেলারের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে। এটা সিনেমাতেও দেখা গেছে যে রক্তের দাগ বা পেছনের চালচিত্রগুলো সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। তো কিন্তু সেই বিষয়টা নিয়ে টোটা রায়চৌধুরীর এত কেন ভয়, সেটা একটা বড় প্রশ্ন। আমি গল্প কখনো বলে দিই না, বিশেষ করে যে সমস্ত থ্রিলার গল্প হয় সেগুলো কখনই গল্প বলে দিই না, কিন্তু এই সিনেমার মধ্যে কিছু ভালো লাগা ব্যাপার আছে। কোনগুলো ভালো লাগলো সেগুলো একটু বলা যাক। প্রথম কথা হচ্ছে কনফিউজড টোটা রায়চৌধুরী। টোটা রায়চৌধুরী কনফিউজড কেন? এমন একজন ইন্সপেক্টর যিনি সব কিছুতে ফাস্ট, সব কিছুতে খুব ভালো, এবং সে এখন 12 বছর আগেকার কেসটাকে সে সলভও করে ফেলেছিল। সলভ করার পরেও তার কেন যে এই নতুন করে সিরিয়াল কিলিং নিয়ে কনফিউশন, সেটা খুব বড় সমস্যা। অ্যাংজাইটি অ্যাটাক বা ইত্যাদিগুলো ঠিক আছে, অনেক মানুষ মারা গেছে, সেই জন্য তো একজন দুধে পোড় খাওয়া অফিসারের এত কিছু কনফিউজ হওয়ার কথা ছিল না। তা সত্ত্বেও টোটা রায়চৌধুরীকে ভালো লাগে, কারণ তিনি হিরোইক নন, তিনি রক্ত মাংসের। কনফিউজ টোটা রায়চৌধুরী। অসাধারণ লাগলো বাংলাদেশি জিয়ারুল অপূর্বকে। জিয়ারুল অপূর্বর অভিনয় যখন থেকে উনি শুরু করেছেন তখন থেকেই ওনার দিকে তাকিয়ে দেখে উপভোগ করতে হয়। ভাষার ব্যবহার থেকে শুরু করে ওনার ডায়লগ ডেলিভারি এবং এক্সপ্রেশন অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। জিয়ারুল অপূর্ব মুগ্ধ করেছে। অনবদ্য লাগলো তানিকা বসু, অনির্বাণ চক্রবর্তীর স্পেশাল চাইল্ড হিসেবে যিনি অভিনয় করেছেন। ওনার কথা বলার ধরন বলুন বা পুরোটাই, মানে চরিত্রটাকে যে উনি বেঁচেছেন, বিশেষ করে অনির্বাণ চক্রবর্তীর যখন মানে মরে গেলেন, তারপরে যখন একটা সিচুয়েশান হলো, যে সিনটা ছিল সেটা অসাধারণ ছিল। শান্তনু মহেশ্বরীকে সাবপ্লট হিসেবে ভালোই লাগলো। এবারে একজন মানুষ সব কিছুতে ভালো মতন করার পরে কেন যে তিনি IIM করার পরে নাকি IIT করার পরে IPS হয়েছেন সেটা বোঝা গেল না। মানে IPS হতে উনি গ্র্যাজুয়েশন করার পরে IPS হতে পারতেন, তার মানে IIM করার কী কারণ সেটা যাই হোক বোঝা গেল না। যাই হোক কনফিউজড মানুষ, বোঝাই যাচ্ছে কেরিয়ার নিয়ে কোনো কিছু ঠিকঠাক নেই। দুম করে একটা বয়স বাড়ানোর জন্য হয়তো IPSটা শাশুড়ি করেছেন। তো যাই হোক, সে নিয়ে আর কথা বলে লাভ নেই। কিন্তু যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে রাইমা সেন। টোটা রায়চৌধুরী ওয়াইফ হিসেবে রাইমা সেনকে মানে সত্যি ওনার কিছু করার ছিল না, স্ক্রিপ্ট অনুযায়ী ওনার কিছুই সেরকম করার ছিল না। যদিও টোটা না হয়ে যদি পরম হতো তাহলে হয়তো একটা দুটো চুমুটুমু খেতে পারতেন। যাই হোক, এই জায়গায় ওনার জায়গায়
অন্য যে কেউ থাকলে অনেক ভালো করতেন। অনির্বাণ চক্রবর্তী অভিনয় নিতে কোনো কিছু বলার নেই। তবে পরিচালকের যে কথাটা প্রথমেই বললাম, এটা বোঝা উচিত যে কবরের মধ্যে কফিন বাক্সে উনি লাইটার কোথা থেকে পেলেন। রাইমা সেন কি সিগারেট খেতেন? সেটা তো বোঝা গেল না। যাই হোক, উনি যদি সিগারেট নাও খান তাহলে ওনার কি এইটুকুনি বুদ্ধি হচ্ছে না যে কফিনের মধ্যে অক্সিজেনের পরিমাণ খুব কম, উনি যদি লাইটটা জ্বালান তাহলে অক্সিজেনটা পুড়ে যাচ্ছে এবং সেখানে তার দম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বাড়ছে। এই সিম্পল বিষয়, সিম্পল লজিকগুলো উনি ব্যবহার করতেই পারতেন। তবে আমার মনে হয়েছে যে পরিচালক যেটা চেয়েছেন সেটা হচ্ছে যাতে রাইমা সেনকে কবরের মধ্যে ভর্তি করে রাখা হয়েছে সেটার অন্তত দেখতে পাওয়া যায়, সেই কারণে ওনার মুখটা দেখানোর দরকার, উনি যে হাঁপাচ্ছেন সেটাও বোঝানোর দরকার। কিন্তু বিষয়টা হচ্ছে এই করতে গিয়ে না পুরো ব্যাপারটা কেমন যেন ঘেঁটে গেছে। যাই হোক, প্রথম দিকে গল্পের পেস খুব সুন্দর, পরবর্তী সময়ে গিয়ে যত গল্প এগিয়েছে বেশ ভালো মতন এগোনোর পরেও অকারণে কেন জানি না মনে হতো যে জিয়ারুল অপূর্বর যে রিভেঞ্জ নেওয়ার যে বিষয়টা সেটা না আরও অনেক ভালো করে রান্না করা যেত, এটা অনেক সুন্দরভাবে বোঝানো যেত। জিয়ারুল অপূর্ব মতন একজন ভালো অভিনেতা এই জায়গাতে এত সুন্দরভাবে আরও ভালো করে ফোটাতে পারতেন, যেটা সম্ভবত পরিচালক মিস করে গেছে। মিউজিক বলুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, গান টান বলুন, সিনেমাটোগ্রাফি বলুন, এগুলোতে একটা থ্রিলার গল্পকে দাঁড় করানোর জন্য যেমন দরকার সেদিক দিয়ে কোনো কিছু ভুল নেই। কিন্তু পরিচালকের পরবর্তী সময়ের সিনেমাতে আরও কিছু ভালো জিনিসের জন্য অপেক্ষা করে থাকব। চালচিত্র মোটামুটি লেগেছে, থ্রিলার হিসেবে স্টার্টিং খুব সুন্দর, কিন্তু ঠিক কোথাও গিয়ে যেন ছানা কেটে গেল, জমেও ঠিক জমলো না। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেকদিন পরে আমি আবার রিভিউ দিচ্ছি, অনেকদিন কুম্ভটুম্ব ঘুরলাম, বেনারস ঘুরলাম, আবার বেনারস যাব। তো যাই হোক, আরও অন্যান্য অনেক জায়গায় যাব, সেগুলোর রিভিউ থাকবে। আরও বেশ কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। চ্যানেলে থাকুন, সঙ্গে থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।